আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি লাজিম ইয়াসার জিয়াদ আজ আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে। আমি আমার গত ঘটনায় বলেছিলাম খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব একজন ব্ল্যাক ম্যাজিশিয়ানের জীবনের করুণ পরিণতির ঘটনা নিয়ে, কিন্তু কিছু অনাকাঙ্ক্ষিত কারণের জন্য সেই ঘটনাটি আমি কিছুদিন পর শেয়ার করব ইনশাল্লাহ। যাই হোক, আজকে এই ঘটনা শুরুর আগে আমি ভাইয়ার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য। এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার দাদার কাছ থেকে। দাদা এই ঘটনাটি শুনেছিলেন তার বাবার কাছ থেকে। দাদা এই ঘটনাটি আমাকে তার বাবার ভাষায় বলেছিলেন। আমিও আপনাদের সামনে এই ঘটনাটি আমার দাদার বাবার ভাষায় উপস্থাপন করছি। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাওয়া যাক ঘটনার গহীনে। আমি তখন সবে নতুন বিয়ে করে তোমার মাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমাদের বিয়ের ঠিক 20 দিনের মাথায় আমার বাবা মারা যান। বাবা মারা যাবার প্রায় 8-9 মাস পর থেকে আমার মধ্যে বেশ কিছু অদ্ভুত পরিবর্তন আমি লক্ষ্য করতে থাকি। যেমন মার আচার আচরণে অনেক পরিবর্তন আসে। হঠাৎ করেই তিনি ওপরের দিকে তাকিয়ে একা একা বিড়বিড় করে কারোর সাথে কথা বলতেন, কিন্তু কোনো কথাই আমাদের কারো বোধগম্য হতো না। এরকম নানান কিছু। শুরুতে আমি মনে করি বাবা মারা যাবার কারণে হয়তো মা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছেন, তাই এমন আচরণ করছেন। কিন্তু আমার এই ধারণা যে সম্পূর্ণ ভুল, এটা আমার বোধগম্য হতে বেশি দিন লাগেনি। যাই হোক, একদিন একটি বড় অদ্ভুত ঘটনার সম্মুখীন হই আমাদের পরিবারের আমরা সবাই। মা আমার বাবা মারা যাবার পর নিজের ঘরে একাই ঘুমাতেন। সেদিন রাতেও যথারীতি মা রাতের খাবার খেয়ে ঘুমাতে তার ঘরে চলে যান। মা তার অভ্যেস মোতাবেক রাতে তাড়াতাড়ি ঘুমাতেন, সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতেন। যাই হোক, পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি মা এখনও নিজের ঘর থেকে বেরই হননি। আমি মনে করি মার শরীরটা হয়তো ভালো না, এজন্য হয়তো মা ঘর থেকে বের হচ্ছেন না। এটা ভেবে আমি চলে যাই আমাদের ক্ষেতে। 10টা নাগাদ আমি ক্ষেত থেকে বাড়িতে ফিরে এসে দেখি মা এখনও নিজের ঘর থেকে বের হননি। এমনটা তো কোনোদিন হয়নি, এত বেলা পর্যন্ত মা ঘুমান না, হঠাৎ আজ মার কি হলো? মনে মনে সব 7-5 ভাবতে ভাবতে আমি মার ঘরে দরজার সামনে গিয়ে ডাকতে শুরু করি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাই না। ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমি মার ঘরের দরজায় ধাক্কা দিই। ধাক্কা দিতে আমি বুঝতে পারি ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। সাথে সাথেই আমি দরজায় টোকা দিতে শুরু করি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পাই না। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই, এটা ভেবে যে মার আবার কিছু হলো না তো। কিছুদিন আগেই বাবা মারা গিয়েছেন, আর কোনো উপায় না পেয়ে আমি সিদ্ধান্ত নেই মার ঘরের দরজা ভেঙে ফেলব। সিদ্ধান্ত অনুযায়ী আমি আশেপাশের মানুষ একত্রিত করে মায়ের ঘরের দরজা ভেঙে ফেলি। মার ঘরের দরজা ভেঙে মার ঘরে প্রবেশ করতেই আমরা সবাই অবাক হয়ে যাই, কারণ ঘরের ভেতরে আমরা মাকে দেখতে পাই না। মা ঘরের ভেতরে ছিলেন না, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। আর ঘরের থেকে একজন মানুষ বের হয়ে যাবে এমন কোনো বিকল্প রাস্তাও নেই। এটা দেখা মাত্রই আমরা সবাই মাকে খুঁজতে শুরু করি বাড়ির আশেপাশে, কিন্তু আশ্চর্যজনকভাবে মাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সেদিন আমাদের গ্রাম সহ আশেপাশের 2-3 গ্রামে মাকে তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করা হয়, কিন্তু মাকে কোথাও পাওয়া যায় না। বন্ধ ঘরের ভেতর থেকে কিভাবে একজন জলজ্যান্ত মানুষ হারিয়ে যায়, এই কথাটি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। এভাবে অতিবাহিত হয়ে যায় সেই দিন। পরের দিন আমরা গ্রামের সকলে মিলে আবার খুঁজতে শুরু করি, কিন্তু সেদিনও আমরা মাকে খুঁজে পাইনি। সেদিনটাও এভাবে অতিবাহিত হয়ে যায়। আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, সেদিন রাতে ঘটে এক অদ্ভুত কষ্টদায়ক ঘটনা, যার অবসানও ঘটে সেই রাতে। তখনও ফজরের আজান হয়নি। মাকে কোথাও খুঁজে না পাওয়ার কষ্ট তখনও আমার চোখে মুখে। এমন সময় আমি শুনতে পাই কেউ একজন আমার নাম ধরে বাড়ির উঠোন থেকে ডাকাডাকি করছে। এই শোনা মাত্রই আমি দৌড়ে বের হই দেখার জন্য যে এইভাবে এত সকালে কে ডাকাডাকি করছে। ঘর থেকে বের হওয়া মাত্রই আমি থমকে দাঁড়াই। চাঁদের আলোয় আমি দেখতে পাই মা উঠোনে বসে বসে আমাকে ডাকছে। মাকে দেখা মাত্রই আমি জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ি। যাই হোক, এরপর মাকে আমি ঘরে নিয়ে আসি এবং জিজ্ঞেস করি, আম্মা, আপনি 2 দিন কোথায় ছিলেন? আপনার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, আপনি কিভাবে বাইরে গেলেন?
মা আমার এসব প্রশ্নের কোনো জবাব দিতে পারেননি সেদিন। শুধু এটুকুই বললেন, আমি কই ছিলাম তা তো তোদের জানার দরকার নেই। আমি যেখানেই ছিলাম ভালোই ছিলাম, আমাকে আর কোনো প্রশ্ন করবে না। মার এই কথা শুনে আমি মাকে আর কোনো প্রশ্ন করার সাহস পাইনি। বাবা মারা যাবার পর মা ছিলেন বাড়ির প্রধান, তার কথার উপরে আমার কথা বলার সাধ্য ছিল না। এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। যাই হোক, এরপর থেকে এমন অদ্ভুত ঘটনাগুলো চলমান থাকে। মাঝে মাঝেই মাকে পাওয়া যেত না। 2 দিন 3 দিন পরে মা নিজে থেকেই কোথা থেকে যেন ফিরে আসতেন। বাড়ি ফিরে আসলে তাকে প্রশ্ন করলে তিনি কোনো জবাব দিতেন না। এভাবে বেশ কিছুদিন পেরিয়ে যায়। এসব অস্বাভাবিক ঘটনা দেখে আমি আর সহ্য করতে না পেরে আমাদের গ্রামের একজন ভালো কবিরাজকে আমাদের বাড়িতে নিয়ে আসি। তিনি আমাদের বাড়িতে প্রবেশ করতেই বলে ওঠেন, ভাইজান, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার কোনো সাহায্য করতে পারবো না। এখানে যে জিনিস রয়েছে সেটা অনেক শক্তিশালী, আমি এর সাথে পেরে উঠব না। এই বলে সেই কবিরাজ আমাদের বাড়ি ত্যাগ করে চলে যান। আমি কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। যাই হোক, এই ঘটনার 2 দিন পর আরও একটি অদ্ভুত বিষয়ের সম্মুখীন হই আমি। বিষয়টি হচ্ছে, বাবা মারা যাবার পর মা ছিলেন সংসারের প্রধান। সংসারের খরচের টাকা সবকিছুই তার অধীনে থাকত। যাই হোক, সেদিন রাতে আমি মার কাছে গিয়ে কিছু টাকা চেয়েছি সংসার খরচের জন্য। আমার টাকা চাওয়ার প্রত্যুত্তরে মা যা বললেন তা শুনে রীতিমতো আমার মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হলো। মা বললেন, সংসারের জন্য তোদের যা কিছু লাগবে তা আমাকে বলে যা, এবং তুই এখনই গিয়ে বড় একটি মাটির হাঁড়ি বাড়ির উঠোনে রেখে আস। পরের দিন ফজরের পর সবকিছু পেয়ে যাবি। মার এসব কথা শুনে আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। আম্মা, আপনি এগুলো কি বলেন? আপনি কি পাগল হয়ে গিয়েছেন? এসব কি কখনো সম্ভব? মা আমার এমন কথা শুনে ধমকে সুরে বলেন, তোকে যা বলেছি সেটুকু কর। এত কিছু তোর জানতেও হবে না, বুঝতেও হবে না। মার এসব কথা শুনে আমি নিরুপায় হয়ে মার কথা মতো রাতে বড় একটি হাঁড়ি বাড়ির উঠোনে রেখে চলে আসি এবং ঘরে এসে ঘুমিয়ে যাই। পরদিন সকালে ফজরের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে উঠে অজু করার জন্য যখন উঠোনে যাই, আমি যা দেখতে পাই সেটি দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উঠোনে পা রাখতেই আমি স্পষ্ট দেখতে পাই সংসারের জন্য যাবতীয় যা কিছু লাগবে সব কিছু আছে সেই হাঁড়ির ভেতরে। এটা দেখে আমি খুব চিন্তিত হয়ে পড়ি। এই সকল বিষয়গুলো মোটেও কোনো সাধারণ বিষয় না। যাই হোক, সেদিন সকালে আমি চলে যাই আমার নানার বাড়ি, নানাজানকে মার এই সমস্ত অস্বাভাবিক বিষয়গুলো সম্পর্কে জানাতে, কারণ তিনি বেশ ভালো ঝাড়ফুঁকের কাজ জানতেন। নানা ভাইয়ের কাছে গিয়ে আমি নানাজানকে সকল বিষয় জানাই। আমার সব কথা শুনে নানাজান বলতে শুরু করেন, সেই জিন আবার ফিরে এসেছে। তোর মার সাথে ছোটবেলা থেকে একটি জিন ছিল। তোর মা ছোটবেলায় এরকম 2-3 দিনের জন্য মাঝে মাঝে কোথায় চলে যেত। এরকম অবস্থা দেখে আমি তোর মাকে এক হুজুরের কাছে নিয়ে যাই। হুজুর তোর মাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলেন, এই মেয়েটির সাথে তো একটি শক্তিশালী জিন আছে। এই জিন সবসময় আপনার মেয়ের সঙ্গে থাকবে। যেহেতু এটি একটি ভালো জিন, তাকে আপনার মেয়ের কাছ থেকে সরানো খুব কঠিন। তবে একটি উপায় আছে, আপনার মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। হুজুরের সব কথা শুনে আমি খুব তড়িঘড়ি করে তোর মাকে আব্বার সাথে বিয়ে দিয়ে দিই। তোর বাবা এসব বিষয় জানতো। তোর বাবার সাথে বিয়ের পর থেকে তোর মার সাথে আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটে নাই, কিন্তু তোর আব্বা মারা যাবার পর থেকে আবারও এই সমস্ত ঘটনা শুরু হয়েছে। আমি কালকে ওই হুজুরকে তোদের বাড়িতে নিয়ে আসবো। নানাজানের সব কথা শুনে আমি ওই দিন বাড়িতে ফিরে আসি। যথারীতি পরদিন নানাজান তার কথা মোতাবেক 4 জন হুজুরকে নিয়ে আমাদের বাড়িতে আসেন। 4 জন হুজুরের মধ্যে একজন ছিলেন বয়স্ক হুজুর, আর বাকি 3 জন ছিলেন অল্প বয়স্ক। আমাদের বাড়িতে এসে নানাজান এবং 4 জন হুজুর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যান ঘরে, অর্থাৎ মার ঘরে। হুজুরগণ মার ঘরে প্রবেশ করতেই মার মুখ রাগে লাল হয়ে যায়। এটা দেখা মাত্রই হুজুরগণ মাকে গোল বৃত্তের মধ্যে বসান। এরপর তারা পবিত্র কোরআনের আয়াত পড়তে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেই জিন 3 জন হুজুরের মধ্যে অল্প বয়স্ক একজন হুজুরের মধ্যে হাজির হয়। এই বিষয়টি বয়স্ক হুজুর বুঝতে পারে। সেই জিনকে হুজুর প্রশ্ন করতে শুরু করে, তুমি কি চাও?
কেন তুমি আবার ফিরে এসেছো? হুজুরের এই প্রশ্নে অল্প বয়স্ক হুজুরের মধ্যে থাকা সেই জিনটি বলতে শুরু করে, আমি সারা জীবন ওর সাথে থাকতে চাই। আমি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে নিয়ে যেতে চাই আমাদের রাজ্যে। জিনটির এসব কথা শুনে হুজুর জিনটির উদ্দেশ্যে বলতে শুরু করেন, তুমি যেটা চাও এটা কোনোভাবেই সম্ভব না। তুমি কোনোদিন ওকে বিয়ে করতে পারবে না। ওনার বিয়ে হয়েছে, ওনার সন্তান আছে, ওনার সন্তানরা এটা মানবে না। তুমি তো মুসলিম জাতির জিন, আল্লাহর দোহাই লাগে, ওনাকে তুমি ছেড়ে দাও। আর যদি তোমার ওনার সাথে থাকতেই হয় তাহলে তুমি সারা জীবন ওনার সাথে থাকতে পারবে, কিন্তু তোমাকে ওর ভাই হয়ে থাকতে হবে। হুজুরের এসব কথা শুনে জিনটি একদম বাকরুদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর সেই জিনটি বলে ওঠে, আমি সব কিছু বুঝতে পারছি। সত্যি আমার বড় ভুল হয়েছে। আমি আপনার শর্তে রাজি আছি। আমি কথা দিচ্ছি আমি ওর ভাই হয়ে সবসময় ওর পাশে থাকব। এই বলে সেই জিনটি বিদায় নেয়। সেই জিনটি বিদায় নেবার আগে আরও একটি কথা বলেছিল, আমাদের কোনোদিন কোনো সাহায্যের প্রয়োজন হলে তাকে যেন আমি জানাই। যা যা প্রয়োজন হবে সব কিছুই সে দেবে। এরপর থেকে মা আর কোথাও হয়ে চলে যাননি, আর কোনো অস্বাভাবিক ঘটনাও ঘটেনি। কিন্তু মা মাঝে মাঝে একা একা কথা বলতেন। মা মাঝে মাঝে আমাকে বাড়ির উঠোনে হাঁড়ি রেখে আসতে বলতেন। ওই জিনটি মাঝে মাঝে আমাদের উপহার হিসেবে বিভিন্ন রকমের জিনিস দিয়ে যেত। এই সব ঘটনার প্রায় 8 বছর পর মা মারা যান। মা মারা যাওয়ার পর থেকে সেই জিনটির আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি এই বাড়িতে। এই বলে বাবা ঘটনাটি শেষ করেন। এই ছিল লিসনার্স আমার দাদার সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আমার দাদার কাছ থেকে শোনা ঘটনা। পরিশেষে একটি কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার পরিচয় দেই, আমার নাম আশরাফুল। আমার বাড়ি রংপুরের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার রামখানা ইউনিয়নে। আশা করি আমার ঘটনাটি আপনি পড়ে শোনাবেন। আমার বাড়ি অনেক দূর হওয়ায় স্টুডিওতে এসে ঘটনা বলা সম্ভব হবে না। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার নাম্বার শেয়ার করছি এই বলে তিনি তার নাম্বার শেয়ার করেছেন। তারপরে তিনি বলতে শুরু করেছেন তার ঘটনা। আমার ঘটনাটি ঘটে এক শীতের রাতে। আর হ্যাঁ, আমি মাছ ধরতে খুব ভালোবাসি। প্রতিনিয়ত মাছ ধরি না, কিন্তু মাছ ধরতে আমার খুবই ভালো লাগে। আমার বয়স 15 ছিল যখন ঘটনাটা আমার সাথে ঘটে। তো আমি আর আমার বন্ধু মাছ ধরতে বের হব দুজন। আর হ্যাঁ, আমার বন্ধুও একটু মজার প্রকৃতির ছেলে, সবার সাথে হাসি ঠাট্টা করতে ভালোবাসে। তো মাছ ধরতে বের হলাম দুজন। একটা কথা বলে রাখা ভালো, আমাদের এখানকার একটি জায়গার নাম ফেরেস্তার পাট। জায়গাটি নাকি খুবই ভয়ঙ্কর ছিল আগে, এখনো একটু একটু ভয়ঙ্কর আছে। আমি আজও পর্যন্ত জানতে পারলাম না এই জায়গাটির নাম ফেরেস্তার পাট কেন রাখা হয়েছে। তো যাই হোক, আমরা দুজন বন্ধু একটু সাহসী ছিলাম, ওসব ভূতে বিশ্বাস করতাম না, সবার কাছ থেকে শুধু শুনেই যেতাম। আমার বন্ধুকে বললাম, চল আজ ফেরেস্তার পাটে মাছ ধরতে যাব। আমাদের মাছ ধরার জন্য ছিল ছাতার কাঠি বা সাইকেলের স্পোক সুচ করে বাঁশের আগায় লাগিয়ে সেটা দিয়ে আঘাত করে আমরা মাছ ধরি। গ্রামে এটিকে কোঁচা বলা হয়। তো দুজনে প্রস্তুতি নিলাম। ফেরেস্তার পাট জায়গাটিতে একটি ছোট পুল আছে, যার দুপাশে পুকুর রয়েছে। পানি বেশি থাকে না, শীতের সময় এ কারণে মাছ ধরতে সুবিধে হয়। তো হাঁটতে হাঁটতে দুজন ফেরেস্তার পাটের কাছাকাছি পৌঁছে গেলাম। ওকে বললাম, তুই পুকুরের উত্তর দিক দেখ, আমি দক্ষিণ দিকে যাই। যে কথা সেই কাজ। আমি কিছুক্ষণ মাছ ধরার পর শরীরে ঠান্ডা বাতাস অনুভব করলাম। ভাবলাম, শীতের দিন ঠান্ডা বাতাস তো একটু লাগবেই। আমি মাছ ধরতে ধরতে পুকুরের একটু পূর্বে যাই। অনেকক্ষণ খোঁজার পরও মাছ পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর আমি একটি মাছ দেখতে পেলাম। আঘাত করলাম মাছের দিকে, ছুটে পালালো। মাছটা না পেয়ে আমি পুকুরের পূর্ব দিকে এগিয়ে গেলাম। সামনে গিয়ে 4টা পরপর মাছ ধরলাম, কিন্তু আমার মনে হতে লাগলো কেউ আমাকে পেছন থেকে ডাকছে, খুব শান্ত আওয়াজে, মানে ফিস ফিস করে কেউ আমাকে ডাকছে। আর পানি দিয়ে হাঁটলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ কানে ভেসে আসছে। পেছনে ফিরে তাকাতেই দেখি কেউ নেই। 2-3 বার মনে হতে লাগলো এরকম। আমি মনের ভুল ভেবে মাছ ধরায় মনোযোগী হতে লাগলাম। আমার হাতে একটি টর্চ লাইট ছিল, যা অনেক দূরের জিনিস খুব সুন্দরভাবে
বোঝা যায়। কিন্তু সেদিন কি হয়েছিল, লাইটের আলো খুব কম হচ্ছিল, অথচ ফুল চার্জ দিয়ে নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আবারও মাছ ধরতে লাগলাম। এদিকে তেমন মাছ না পেয়ে লাইট ঘুরিয়ে নিয়ে রাস্তার দিকে মারতেই দেখি এক বয়স্ক লোকের মতো একজন পুরুষ নাকি মহিলা ঠিক বোঝা যাচ্ছে না, আছে ওখানে, দূর থেকে দেখতে পেলাম। এবং যে বসে আছে সে রাস্তার একপাশে বসে আছে। বুঝতে বাকি রইল না আমার, তখন বাজে রাত 12:30, চারিদিক অন্ধকারে ছেয়ে গেছে। এত রাতে কে বসে আছে? আমার মনে একটু ভয় কাজ করতে লাগলো। আমি টর্চ মেরে আমার বন্ধুকে ডাক দিলাম এবং আসার পর বললাম, চল তো দেখি এত রাতে কে বসে আছে ওখানে। তারপর দুজন কাছাকাছি যাওয়ার পর বুঝতে পারলাম একজন বয়স্ক মহিলা বসে আছেন মাথায় ঘোমটা দিয়ে, যেন বসে বসে গুনগুন করে কিছু একটা বলছেন। বন্ধু এগিয়ে গিয়ে মহিলাটিকে জিজ্ঞেস করলো, কে আপনি? এত রাতে এখানে বসে আছেন কেন? কোনো উত্তর নাই। আবারও জিজ্ঞেস করলো, কে আপনি? এত রাতে এখানে কি হয়েছে আপনার? আর কি বলছেন গুনগুন করে? কোনো উত্তর না পেয়ে আমি গিয়ে মহিলাটির ঘোমটাটা সরিয়ে মুখের দিকে তাকাতেই যা দেখলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। দেখি মহিলাটির লাল চোখ, বড় বড় মুখের দাঁতগুলো হিংস্র বাঘের মতো। পেছন ফিরে আমি আমার বন্ধুকে খুঁজতে গিয়ে দেখি সে আমার পাশে নেই। বুকটা কেঁপে উঠল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে দিলাম দৌড় রাস্তার দিকে। অনেকক্ষণ দৌড়ানোর পর, একটু থামার পর বুঝতে পারলাম আমি এতক্ষণ দৌড়ানোর পরও ওই রাস্তার ওখানেই দাঁড়িয়ে আছি। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার ডান হাতে ধরে নেয়। আমি পেছনে ফিরে তাকাতেই দেখি ওই মহিলাটি। আমার গলার পানি সব শুকিয়ে যায়, মনে হচ্ছিল জীবন এক্ষুনি বেরিয়ে যাবে। শরীর খুব কাঁপছিল। আমি জোরে জোরে সূরা কেরাত পড়তে লাগলাম, কিন্তু কোনো কাজ হলো না। আমি হাত ঝটকাতে লাগলাম, লাভ হলো না। আমি জোরে জোরে চিৎকার করতে লাগলাম, বাঁচাও আমাকে। কেউ এগিয়ে এলো না। আমি প্রায় মরমর অবস্থা। হঠাৎ বুঝতে পারলাম ওই অশরীরী হাতটি ছেড়ে দিল। সামনে অল্প সাদা ছিন্ন ভিন্ন আলো দেখতে পেলাম। তারপর ওখানেই অজ্ঞান হয়ে যাই। আর কিছু মনে নেই। পরে জ্ঞান আসার পর দেখি আমি আমার বিছানায় শুয়ে আছি। সামনে আমার মা বাবা, বন্ধু ও কবিরাজ চাচা বসে আছেন। আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল তোমার সাথে? তুমি ফেরেস্তাপাটের পুকুরের পাশে বাঁশ বাগানে পড়েছিলে কেন? আমি সব কথা খুলে বললাম। কবিরাজ চাচা সব শোনার পরে আমাকে সূরা পড়ে ফোঁ দেয়, একটি তাবিজ দেয়, আর মাকে বলে, আর কোনো ভয় নেই, তবে 40 দিন পর্যন্ত একা কোথাও পাঠাবেন না। 40 দিন পার হয়ে গেলে আর সমস্যা হবে না। তবে একটা কথা আমাকে খুব ভাবাচ্ছিল, আমার বন্ধু আমাকে ছেড়ে একা পালিয়ে গেল কেন? পরে আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, তুই আমাকে একা ওখানে ফেলে পালিয়ে আসতে পারলি? আমার বন্ধু আমাকে যেটা বলল সেটা হচ্ছে, তুই পাগল হয়েছিস নাকি? আমি আবার কখন তোর সাথে মাছ ধরতে গেলাম? গতকাল থেকে আমার মায়ের অসুখ, বাবা বাড়িতে ছিল না, তাই সারা রাত বাড়িতেই ছিলাম। আমি ওর কথা শোনার পর হতবাক হয়ে গেলাম।